আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব 12 লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। ইকবাল গাড়ির দরজা খুলে রেখেছে আগেই। ধূসর পিউকে কোলে নিয়ে এসে বসালো সিটে। পা দুটো ঝুলিয়ে রাখলো বাইরের দিকে। রক্ত পড়া তখনও থামেনি। অথচ পিউ কান্নাকাটি করছে না। সে ফ্যাল করে এখনো তাকিয়ে। ধূসর পিউকে বসিয়ে নিজেও ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে। ইকবালের বাড়িয়ে দেওয়া ফার্স্ট বক্সের থেকে তুলো নিয়ে স্যাভলনে ভেজায়। পরপর পিওর পায়ে চেপে ধরতেই সম্মিত ফিরল তার। ব্যথায় কুকড়িয়ে ওঠে। ধূসরের কাঁধের শার্ট খামছে ধরল। ধূসর চোখ তুলে তাকায়। পিউ নেত্র খিচে ঠোঁট কামড়ে ধরেছে। ধূসর মায়া মায়া কণ্ঠে শুধালো, কষ্ট হচ্ছে? পিউ চট করে চোখ খোলে। তার ভালোবাসার ধূসর ভাইয়ের সাথে চকাচকি হয়। নিমেষেই যন্ত্রণা ভুলে মাথা নেড়ে উত্তর দেয়, হুম। ইকবাল ব্যাপারটা বুঝতে পেরে মাথা নামিয়ে ঠোঁট চেপে হাসল। পুষ্প চোখে ঠিক ধরা পড়ল না। দাঁড়িয়ে ছিল ওর পাশেই। তার বোন ব্যথায় কাতরাচ্ছে আর এই লোক হাসছে। পুষ্প নাক ফুলিয়ে দুম করে কোনোই দিয়ে গুঁতো দিল ইকবালের পেটে। মুচড়ে দুলে উঠল সে। সহায়হীন ভঙ্গিতে তাকালো পুষ্পর পানে। মেয়েটা চোখ রাঙিয়ে নিঃশব্দে হাসতে মানা করছে। এত আর জানে না হাসার কারণ কি। জানলে নিজেও হেসে কড়াগড়ি খেত। কনফার্ম পিউ যে মিথ্যে বলেছে ধূসর বুঝতে বাকি নেই। এতটা গাঢ় কাটলে ব্যথা হয় না। অথচ বলল না কিছু। ঝুঁকে ফু দিল ক্ষতস্থানে। পিউ আবেশে পল্লব বুঝে নেয়। ধূসর ভাইয়ের এতটা যত্ন তার পাওনা ছিল বুঝি। এই রকম জানলে পিউ স্বেচ্ছায় লক্ষবার হাত পা কেটে কেটে সামনে যেত তার। সে ছোঁয় একটু ভালোবাসা পেত, কাছাকাছি হতো। সবশেষে পায়ে ব্যান্ডেজ বাঁধল ধূসর। বুড়ো আঙুল বাদে বাকি 4টা আঙুলে কেটেছে। উঠে দাঁড়িয়ে পিওর পা আস্তে ধীরে গাড়ির ভিতরে ঢোকালো। ইকবালকে বলল, তুই ড্রাইভ কর। ইকবাল বিনা বাক্যে মাথা দোলায়। পিউ বোঝেনি কথাটার অর্থ। ভেবে গিয়ে ইকবালকে গাড়ি চালাতে বলার কারণ হয়তো এতটা পথ চালিয়ে ধূসর ভাইয়ের ইচ্ছা করছে না আর। ধূসর পুষ্পকে বলল, সামনে বস। পুষ্প ঘাড় কাত করে। পিওর কপালে ভাঁজ পড়ল। তক্ষুনি ধূসর ঘুরে এসে বসে গেল ওর পাশের জায়গায়। শুধু বসেইনি, তার পা তুলে নিল উরুর ওপরে। পরপর ঘটনায় আশ্চর্য হয়ে গেল পিউ। অপ্রত্যাশিত বিষয় গুলো মস্তিষ্ক তৎক্ষণাৎ গ্রহণ করতে পারল না। বাক্য খুইয়ে বসে রইল। ধূসরের গায়ে এইভাবে পা দিয়ে বসায় পিওর অস্বস্তি তরতর করে বাড়ল। খারাপ লাগছিল। একটু নড়ে চড়ে কিন্তু নিচু কণ্ঠে বলল, ধূসর পা নিচে রাখলে সমস্যা হবে না। ধূসর গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, চুপ করে বসে থাক। পিউ ঠোঁট উল্টে বসে থাকে। ইকবাল গাড়ি স্টার্ট দিতেই যাবে, হঠাৎ চেঁচিয়ে বলল, ভাইয়া আমার আইসক্রিম। 3 জোড়া অদ্ভুত দৃষ্টি আছড়ে পড়ল তার উপর। পিউ অপ্রভিত হয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? পুষ্প ভুরু কপালে তুলে বলল, তুই এত কিছুর মধ্যে আইসক্রিমের কথা ভুললি না? তোর না পায়ে ব্যথা? পিউ মিনমিন করে বলল, ব্যথা তো পায়ে, আইসক্রিম তো মুখ দিয়ে খাবো। পায়ের সাথে কি সম্পর্ক? পুষ্প কপাল চাপড়ে বলল, দেখলেন ধূসর ভাই, দেখলেন কেঁদে কেটে নদী বওয়ানো মেয়ের কথা ঠিক মনে রেখেছে। ও জাতে মাতাল টালে ঠিক। শুধু শুধু তোর জন্যে আমিও চোখের জল ওয়েস্ট করলাম। ইকবাল টান ধরে বলল, এভাবে বলছো কেন? বেচারি আইসক্রিম ছুটতে গিয়ে আমিই রাস্তায় ফেলে দিয়েছি। তুমি বসো পিউ, আমি আরেকটা এনে দিচ্ছি। পিউ খুশি হয়ে মাথা নাড়ল। ইকবাল বের হতে হলে ধূসর বাধা দিয়ে বলল, দরকার নেই, গাড়ি স্টার্ট কর। পিউ, আইসক্রিম পরে দেখা যাবে। কিন্তু উই আর লেট ইকবাল, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। গাড়ি ছাড়। ইকবাল দ্বিধাদ্বন্দ্বে ভুগল। কি করবে, কি করা উচিত? একটু সাহারা পেলে পুষ্পর দিকে তাকালো। পুষ্প নিরুত্তাপ বসে। ধূসরের মুখের উপরে কথা বলা সম্ভব না। এখানে তার করার কিছুই নেই। ইকবাল পিছনে ফিরে পিউর দিকে তাকায়। তার চেহারা সর্বত্র কৃষ্ণবর্ণ কাদম্বিনী ছুটছে। আহত চোখে ধূসর নীরের চিবুকের পানে চেয়ে সে।
ধূসর ভ্রুক্ষেপহীন, একবার দেখলো অবধি না, এর মধ্যেই তাড়া দিল। শুনিসনি কি বললাম? হ্যাঁ, যাচ্ছি। ইকবাল হতাশ শ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে। প্রিয় মূর্তিও ন্যায় বসে রয়। অভিমানে তার বুক ভারী হয়ে আসে। একটা আইসক্রিম খেতে চাইলো আর ধূসর ভাই এমন করলেন। জীবনে আর আইসক্রিম ছোবো না বলে পণ করল পিউ। এইভাবে মুখের উপরে প্রত্যাখ্যান। ইকবালের গাড়ি তাদের বাড়ির আয়নায় ভিড়ল। বৃদ্ধ দারোয়ান উঠে গেট খুললেন। ধূসর নেমে এসে পিওর পাশের দরজা টেনে খুলল। অমনি দৃশ্যমান হলো তার পায়ের সাদা ব্যান্ডেজখানা। চোখ বেরিয়ে আসে দারোয়ানের। হাহাকার করে ওঠেন উনি। এ কি সর্বনাশ! পিউ মায়ের কি হলো? ইকবাল ছোট করে জবাব দিল, অ্যাক্সিডেন্ট। বাকিটুকু শোনার মতো ধৈর্য হলো না তার। মাথায় হাত দিয়ে চেঁচাতে ছুটলেন সদর দরজার দিকে। পুষ্প ঢোক গিলে বলল, আজ আমি বকা খাবো শিওর। কেন? এই যে পিওর পা কাটলো, আম্মু আমাকেই বকবে। বলবেন কোথায় ছিলিস যে দেখে রাখতে পারিসনি ওকে। বড় হওয়ার অনেক ঝামেলা ইকবাল ভাই, ও আপনি বুঝবেন না। ইকবাল ফোঁস করে শ্বাস ফেলে বিজ্ঞের মতো মাথা দোলায়। বুঝেছে সে। পিউ গাঁট হয়ে বসে। ধূসর ঝুঁকে কোলে নিতে গেলেই আরও শক্ত হয়ে গেল সে। ধূসর কপাল কোঁচকালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? পিউর আগে ভিতর ভিতর ফুঁসে থাকলেও ঠান্ডা স্বরে বলল, আমি একাই যেতে পারবো। ধূসর ভ্রু বাঁকালো। শিওর? হ্যাঁ। পুষ্প বলল, কিভাবে পারবি? হাঁটবি কি করে? পিউ মুখ গোমড়া করে জানালো, বললাম তো পারবো। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। ধূসরের কিছু এলো গেল না। সে কাঁধ উঁচিয়ে বলল, ওকে। পরপর সরে গেল দরজা থেকে। পিউর মুখটা আরও থমথমে হয়ে আসে, কষ্টে কটর ভরে। সে তো তখনকার রাগটা ঝাড়ার জন্যেই এই রকম বলল। তাই বলে ধূসর ভাইও মেনে নিলেন? এই তার যত্ন আত্মী। পিউর ঠোঁট ভেঙে আসে, নাক লাল হয়। তবু দৃঢ় করল নিজেকে। দরকার নেই কারো সাহায্যের। কি হবে? একা হাঁটলে একটু ব্যথা লাগবে, লাগুক। পাষাণ ধূসর ভাইয়ের দ্বারস্থ হবে না তাও। পিউ এক আকাশ অভিমান নিয়ে পা দুটো মাটিতে ছোঁয়াতে গেল। অমনি কোলে তুলে নিল ধূসর। পিউ চমকে গেল। ফিক করে হেসে উঠল পুষ্প। তার মিলিয়ে ইকবালও হাসে। ধূসর হাঁটা ধরল বাড়ির দিকে। পিউর ভেতরটা আনন্দে নেচে কুদে উঠলেও ওর উপর রাগ দেখিয়ে বলল, কেন নিলেন? আমি একাই পারতাম। তোর দৌড় আমার জানা আছে। সোজা সাপটা জবাবটা পিওর চটপাট হস্তগত। তখনই ওদিক থেকে ছুটতে ছুটতে বের হলেন বাড়ির গৃহিণীরা, সাথে দারোয়ান। মিনা বেগম কেঁদে ফেললেন এর মধ্যেই। ধূসরের কোলে পিউকে দেখে তার কান্না আরও জোরালো হলো। নাককে কেঁদে কিছু বলার আগেই ধূসর সতর্ক করলো, এখানে নয় বড় মা, ভিতরে যাচ্ছি। এসো। ভিতরে যাবে না? ইকবাল একটু ভেবে বলল, যাওয়া কি ঠিক হবে? আব্বু তো নেই, অফিসে, ফিরবে সেই রাতে। গেলে সমস্যা কোথায়? গেলে খুশি হবে। পুষ্প মিষ্টি হেসে বলল, নিঃসন্দেহে। তোমাকে চোখের সামনে আরও দুদণ্ড দেখব। এতে খুশি না হয়ে উপায় আছে? ইকবাল বুকে হাত দিয়ে বলল, হায়, কোথায় রাখবো এত ভালোবাসা? পুষ্প একপাশে মুখ বাঁকালো। ঢং দেখে আর বাঁচি না। ইকবাল ফের হাসে, বলে, না আসলে কি সন্ধ্যের পর সমাবেশ আছে, অ্যান্ড আমার ওখানে থাকাটা জরুরি। দেখবে ধূসরও একটু পর বেরিয়ে যাবে। পুষ্প ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তবু একটু বসে যেতে। ইকবাল চারপাশে একবার চোখ বোলালো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি যে একেবারে জামাই হয়ে ঢুকতে চাইছি ম্যাডাম, সেই প্রতিজ্ঞা রাখতে হলে এখন কি ঢোকা উচিত হবে? পুষ্প লজ্জা পায়, মাথা নুইয়ে লাজুক হাসে। ইকবাল ফিসফিস করে বলে, আসছি। পুষ্প পাল্টা ফিসফিসিয়ে জবাব দিল, বাই। ইকবাল যেতে যেতে ফিরে তাকালো। ফের একবার বাড়ির চারিদিক দেখে নিল। কেউ নেই বুঝে হাত দিয়ে পুষ্পর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। গাল দুটো রক্তাভ হয়ে এলো পুষ্পর। ভীষণ রকম কুণ্ঠায় তলিয়ে গেল। ইকবাল গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর গুটি গুটি পায়ে ঢুকলো বাড়িতে। মিনা বেগম একটু পর পর নাক টানছেন। রুবাইদা বেগম এই শীতেও বাতাস করছেন পিউকে। কখনো হাত বোলাচ্ছেন মাথায়। হাতে শরবতের গ্লাস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন জবা বেগম। সুমনা বেগম বাড়িতে নেই। রিক্ত আর রাফিদকে নিয়ে রোজ পাশের স্কুলে মাঠে যান তিনি।
আশেপাশের ছেলেরা এই সময় খেলতে আসে ওখানে। ছেলে দুটোকে একটু খেলাধুলো শেখান। আজও গিয়েছেন। বাকি সবাই ঘিরে বসে আছে পিউকে। পুষ্প হাজির হতে না হতেই মিনা বেগমের কান্না থেমে গেল। চোখ কাঁপিয়ে রেগেমেগে বললেন, মেয়েটা এইভাবে গাড়ির তলায় পড়ল, তুই কোথায় ছিলি তখন? পুষ্পর ভগ্ন হৃদয় নিরঙ্গের শ্বাস বের হয়। আগেই জানতো দোষ তারই হবে। পিউ আস্তে করে বলল, আপুর কোনো দোষ নেই মা। আমি তুই চুপ থাক। ইস, কতখানি কেটেছে, কত ব্যথায় না পাচ্ছে আমার মেয়েটা। জবা বেগম শোধালেন, ও পিউ, তোকে একটু নুডলস রেঁধে দেবো? শরবত তো খেলি না। খাবে না মানে? ওকে জোর করে খাওয়াতে হবে। কত রক্ত পড়েছে। বেদানার রস খেলে গায়ে রক্ত হয়। দে, আমার কাছে গ্লাসটা দে। পিউ অতিষ্ঠ হয়ে বলল, মা আমি খাবো না। মিনা বেগম চোখ গরম করলেন। চুপ। অনীহা সমেত চুমুক বসালো পিউ। গ্লাস ধরে রেখেছেন মিনা বেগম। পিউকে খাওয়াতে খাওয়াতে বললেন, যত জ্বালা হয়েছে আমার। এত বড় মেয়ে ছোট বোনটাকে অবধি দেখে রাখতে পারে না। বলি, আমি মরে গেলে কি করবি তোরা? তোর ভরসায় যে একটু মেয়েটাকে রেখে যাব, তাও তো হবে না। পুষ্প কাঁদো কাঁদো হয়ে বলে, মা আমি কি করলাম? মিনা বেগম হাঁ করলে উত্তর দেবেন বলে এর আগেই ধূসর দরজায় দাঁড়িয়ে বলল, বড় মা, পুষ্পকে অকারণে বকাঝকা করছো। এখানে সব দোষ তোমার ছোট মেয়ের। কুকুর থেকে ছুটলে কুকুর ওর পিছনে ছুটবে স্বাভাবিক। বহুবার এ নিয়ে সাবধান করার পরেও শোনে না কেন? পিউকে একেবারে ওর কামরায় দিয়ে ধূসর রুমে গেছিল। হাজির হলো এই এখনই। পিউর চেহারা চোর ধরা পড়ার মতন হলো। পুষ্প দীর্ঘ শ্বাস ফেলে বলল, বলে লাভ নেই ভাইয়া। বিচার চাই হোক, তাল গাছটা আমার। আম্মুর বেলাতেও তাই। ঘটনা যাই ঘটুক, অপরাধী আমি। হয়েছে হয়েছে, এত কথা বলার কিছু নেই। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, আমায় উদ্ধার করো। রুবাইদা বেগম ও বললেন, যা মা যা, অনেকটা ধকল গেছে তাই না? জামা কাপড় ছেড়ে হাত মুখ ধো গিয়ে, আমি নাস্তা দিচ্ছি। পুষ্প আহ্লাদি কণ্ঠে বলল, এই বাড়িতে তুমিই আমার ভালোবাসো মেজমা, আর কেউ ভালোবাসে না। তুমি যে কেন আমার মা হলে না? আল্লাহ, ভাইয়া এত ভাগ্যবান তোমাকে মা হিসেবে পেয়ে। এই ভাগ্য আমার হলে কি হতো? আফসোস করে পুষ্প বেরিয়ে গেল। মেয়ের অভিযোগে চোখ ছলছল করে উঠল মিনা বেগমের। একটু আগের মতোই কেঁদে বললেন, দেখলি মেজো, দেখলি? কি একটু বলেছি সেজন্য এভাবে বলে গেল। রুবাইদা বেগম অসহায় চোখে তাকালেন। বললেন, থাক আপা, তুমি মনে কিছু নিও না। বাচ্চা মেয়ে। মিনা বেগম শুনলেন না। আঁচলে নাক চাপালেন। জবা বেগম পাশে বসে বললেন, আবা বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে, ওই সব ধরে কাঁদছো? পিউ অনুরক্তিহীন শ্বাস ফেলল। তার মা একটু বেশি সেন্টিমেন্টাল। কথায় কথায় চোখ থেকে পানি ঝরে। এ দেখতে দেখে অভ্যেস হয়ে গেছে। সে চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালো। সেখানে ধূসর দাঁড়িয়ে। সে তাকাতেই চটপট আরেক দিক তাকালো ধূসর। প্রিয় দৃষ্টি সতর্ক হয়। প্রতিবারের মতো এবারেও মনে হলো ধূসর এতক্ষণ তাকেই দেখছিল। তোমাদের কান্নাকাটি থামলে একটা কথা বলতাম। ধূসর ভারী স্বরে মিনা বেগম সহ বাকিরা তাকালেন। ধূসর ঘোষণা করল, আমি বের হচ্ছি। ফিরতে রাত হবে। কেউ অপেক্ষা করো না। কোথায় যাচ্ছিস বাবা? কাজ আছে মা, শেষ করে একেবারে ফিরবো। কিছু খাবি না? না। ধূসর যেতে ধরলে আচমকা পিউ উদ্বেগ নিয়ে বলল, ধূসর ভাই একটা কথা। ধূসর সেমে যায়। প্রশ্ন করে, কি? কি? পিউ রয়েস হয়ে বলে, মারিয়া ম্যামকে আসতে মানা করে দিও না আজ। আমার তো পায়ে ব্যথা, পড়তে পারবো না। ধূসর চোখে চেয়ে বলল, কেন? গাড়িতে না বলেছিলি খাবি মুখ দিয়ে? পায়ের সাথে সম্পর্ক নেই? এখনও নিশ্চয় পা দিয়ে পড়বি না। নিজের কথার জালে পিউ নিজেই ফেসে গেল। কথা খুঁজল। দুঃখী মুখ করে বলল, এইরকম কেন বলছেন? পথে আস্তে আস্তে পা ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এখন ব্রেনেও আঘাত করছে। এ অবস্থায় কি পড়া যায়? ও মেজমা, তুমিই বলো না। যাই, রুবাইদা বেগম বললেন। সেই তো ধূসর, আজ বরং থাক। তুই মারিয়াকে ফোন করে বলে দে না বাবা। ধূসর কঠিন কণ্ঠে বলল, না, এ মাসের শেষে ওর টেস্ট পরীক্ষা মা। এভাবে পড়াশোনায় গ্যাপ পড়লে রেজাল্ট দেখতে হবে না। পিউ ঠোঁট উঠিয়ে বলল, একটা দিনই তো, প্লিজ। ধূসর শক্ত চাহনিতে মুখের দিকে তাকালো।
পিউ আগের কম্বলটা উঁচু করে নাক পর্যন্ত টেনে ফেলল, পাছে ধরা না পড়ে। ধূসর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে। পিউর উষ্ঠ ছড়িয়ে আসে। ধূসর যেতে যেতে আরেকবার তার পানে দৃষ্টি আনে। পিউ তাকাতে শ্বাস ফেলল সে, যেন ধাতস্থ করল নিজেকে। লম্বা পায়ে ঘর ছাড়ল পরপর। পিউ মনে মনে ভাবল, আজকে পেতনিটার পড়তে আসা থামাচ্ছি। ঠিক এইভাবে একদিন ওটাকেও ভাগিয়ে দেব। হু হু। রাত প্রায় 2টো বাজে। পিউ ঘুমে তলিয়ে টান টান করে পা রাখা বিছানায়। পাশে পুষ্প ঘুমিয়েছে আজ। মেয়েটা হাঁটতে পারে না, কিছু দরকার পড়লে। সেই চিন্তায় পিওর ঘুম গভীর, অথচ মনে হলো তাদের চাপানো দরজা ঠেলে কেউ মাত্রই ঢুকছে। পিউ জেগে যায়, চোখ না খুলে ঘাপটি মেরে শুয়ে রয়। আগন্তুক নিঃশব্দে ঢুকলে হাঁটাতেও আওয়াজ নেই। পিওর ভয় হয়, কে ঢুকলো ঘরে? কথা বলতে চাইলে কণ্ঠস্বর রোধ হয়, বাক্য ফোটে না। আগত আগন্তুক তার দিকে ঝুঁকে যায় হঠাৎ, উষ্ণ শ্বাস নিয়ে ঠিকরেও পড়ে চেহারায়। পিওর শরীর থরথরিয়ে কাঁপুনি ছাড়ে, নিভু নিভু করে চোখ খোলে। ভয়ে বিবশ হতে হতেও থমকায়। লম্বা শ্বাস টেনে অনিশ্চিত কণ্ঠে বলে, ধূসর ভাই। ধূসর ভাই ভুরু বেঁকে এলো, অবাক কণ্ঠে বলল, কি করে বুঝলি? পিওর সব সন্দেহ বিশ্বাসে পরিণত পেল এইবার। এত রাতে ধূসর ভাই কামরায় ভাবতেই দৃঢ়ভূতি হলো। আপনি সত্যিই এসেছেন? ধূসর উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, কিভাবে চিনেছিস? পিওর সরল স্বীকারোক্তি, চিনব না? আপনার গায়ের গন্ধ যে আমার ভীষণ পরিচিত। অন্ধকারে ধূসরের অভিব্যক্তি বোঝা গেল না। পিউ আলগোছে একবার ঘুমন্ত পুষ্পকে দেখে নেয়, তারপর মিহি কণ্ঠে জিজ্ঞেস করে, এত রাতে আপনি এখানে? বলছি ওঠ। পিউ বিনা শর্তে মেনে নিল আদেশ। আস্তে ধীরে উঠে বসল। ধূসর ফোনের ফ্ল্যাশ জ্বালায়, বালিশে গা ঘেঁষে রাখে, যাতে পুষ্প কাছে আলো না পৌঁছায়। পিউ কৌতূহল সময় দেখছে সব। তখনও খেয়াল করেনি ধূসরের পিঠের সঙ্গে লুকোনো হাতটাকে। ধূসর সোজা করে দাঁড়ালো। পিউ চোখ পিটপিট করলো। ফ্ল্যাশ লাইট এমনভাবে সেট করেছে ধূসর কারোর মুখই স্পষ্ট নয়। আচমকা পিছনের হাতটা এনে সামনে ধরল সে। পিউ সেদিকে তাকাতেই হোঁচট খেল। হাত ভর্তি আইসক্রিম দেখে বিস্ময় হয়ে বলল, এসব কি? ফেরার পথে এনেছি। এত রাতে মাত্র একটা দোকান খোলা ছিল, আনতে আনতে গলে গেছে। ধর। পিউ অবিশ্বাস্য কণ্ঠে বলল, এগুলো আমার জন্য? অসুস্থ মানুষের ইচ্ছা অপূর্ণ রাখতে নেই, বাচ্চাদের তো আরোই না। পিউ বাকরহিত, খুশিতে কথা বলতে ভুলে গেল। ধূসর এসে পাশে বসলো তার। কর্ন আইসক্রিমের প্যাকেট খুলে মুখের সামনে ধরে বলল, নেই। পিউ তাতে মুখ ডোবায়। ওর দিকে চেয়ে চেয়ে ঠোঁটের কোনায় অল্প একটু লেগে যায়। ধূসর বৃদ্ধা আঙুল দিয়ে মুছে দেয়। তা পিউ কাতর কণ্ঠে শোধায়, আপনি আমার জন্য আইসক্রিম কেন এনেছেন ধূসর ভাই? সত্যি করে বলুন না। ধূসর চমৎকার হাসল, ঝুঁকে এসে সুস্থির কণ্ঠে বলল, কারণ। পিউ উদ্গ্রীব হয়ে বলল, কারণ? কারণ আমি তোকে। আপনি আমাকে বলুন না ধূসর ভাই, আপনি আমাকে। আমি তোকে পিউ তুই উঠবি নাকি পানি ঢালবো গায়ে? কর্কশ আওয়াজে পিউর ঘুম ছুটে গেল। ধরফর করে চোখ মেলল, হচকচিয়ে অক্ষের চারপাশে দেখল। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভাবতেই পিউর মুখ কালো হয়ে আসে। এত সুন্দর একটা দৃশ্য, এতটা জীবন্ত স্বপ্ন ছিল সব। ধূসর ভাই আসেননি রুমে, আইসক্রিম আনা তো দূরের কথা, সে ধোঁকা খেয়েছে। পিউ বিছানা থেকে নামলো, পা ব্যথা কমেছে। রাতে আমজাদ সিকদার বাড়ি ফিরতে ফার্স্ট ক্লাস ডাক্তার ডেকেছেন, এমন ওষুধ দিয়েছে যে ব্যথা গায়েব এক রাতে। কিন্তু পিয়ের বুকের ব্যথা ওসবের কাছে কিচ্ছু না। দেখলো তো দেখলো, এমন একটা স্বপ্ন যা জীবনেও সত্যি হওয়ার সুযোগ নেই। ধূসর ভাইয়ের মতো লোক কিনা রাতে বেরোতে আইসক্রিম আনবে, তা আবার ওর জন্য। পিউ ব্যথিত মন নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। এর মধ্যেই হাতে খুন্তি নিয়ে ঘরে ঢুকলেন মীনা বেগম। মেয়েকে ঢুকতে দেখে বললেন, যাক বেঁচে গেলি।
পিউ দুই দিকে মাথা নেড়ে বাথরুমে ঢোকে। ব্রাশ করতে করতে আয়নায় তাকায়। কিছু একটা ভেবেই হঠাৎ হচকচিত হয়। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? সিনেমায় শুনেছি তো, তাহলে কি এটাও সত্যি হবে? পিউ কলেজে গেল। এ মাসের শেষে পরীক্ষা বলে সোনার টালবাহানা চলবে না। মন দিয়ে ক্লাস করলো। আজ আর ধূসরের নাম লিখে খাতা ভরায়নি। ছুটে এসে বের হলো কেবল। বাড়ি থেকে গাড়ি আসেনি এখনো। তার পাশ ঘেঁষে কলেজের কতক মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে। ভিড় করছে ফুচকা, চটপটি, আইসক্রিম ভ্যানের সামনে। আইসক্রিম দেখেই পিওর গতকালের কথা মনে পড়ল। তার মান ইজ্জত দফা রফা হলো এটার জন্য। মুখের ওপর ধূসর বলে দিল আইসক্রিম না দিতে। পিউ মুখ ফিরিয়ে নেয়। শপথ যখন দিয়েছে খাবে না, তখন চেয়েও দেখবে না ওদিকে। সে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। গাড়ি এসে ওখানেই থামবে। আচমকা একটা বাইক এসে দাঁড়ালো তার পায়ের কাছে। ঘটনাচক্রে ভড়কে গেল পিউ। ভয় পেয়েছে, সবে সবেই একটা দুর্ঘটনার শিকার হয়েছে বলে। আরোহীকে রেগে কিছু বলতে গেলেই চোখ পড়ল বাইকের দিকে। পরিচিত লাগছে। একরকম একটা বাইক ধূসর ভাইয়ের আছে না? পরপর উদ্বেগ নিয়ে চালকের মুখের দিকে তাকালো পিউ। ধূসর হেলমেট খুলল তখনই। পিউ বিস্মিত হলো ওকে এখানে দেখে। হা করার আগেই ধূসর ব্যাক সিট ইশারা করে বলল, ওঠ। পিউ শুনেও শুনতে পায়নি এমনভাবে তাকালো। ধূসর ভাই ওনার বাইকে উঠতে বলছেন? ওনার গাড়ি বাইকে? এসবে তো কারো স্পর্শও নিষিদ্ধ। সে অনিশ্চিত হয়ে তাকিয়ে থাকলো। ধূসর ভুরু কুঁচকে বলল, কান খাটো, শুনলি না কি বললাম? আসলেই শুনিনি। আপনি কি বাইকে উঠতে বললেন ধূসর ভাই? ধূসর ভাই চোখ ছোট করতেই পিউ ঢোক গিলে বলল, না মানে আমি তো কাউকে। প্রতিমধ্যেই ধূসর গুরুভাব কণ্ঠে বলল, মুখ বন্ধ, ওঠ। এবার পিওর মাথায় ঢুকলো। বুঝলো যা শুনেছে ঠিক শুনেছে। ধূসর সত্যিই বসতে বলল তাকে। ধূসর ব্যাক সিট থেকে হেলমেট নিয়ে এগিয়ে দেয়। পিওর আনন্দে শ্বাস বন্ধ হয়ে আসে। কত ইচ্ছে ছিল ধূসরের সঙ্গে এক গাড়িতে চড়বে, বা রিকশায়, অথবা কিছু একটাই। এই এতদিনে সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন। প্রিয় অজস্র শুকরিয়া আদায় করলো মনে মনে। তাড়াহুড়ো করে হেলমেট মাথায় বেঁধে ব্যাগ কোলে নিয়ে উঠে বসলো ধূসরের পিছনে। ধূসর ঘাড় বাঁকা হয়ে শুধালো বসেছিল। পিউ কথা বলতে গিয়ে টের পায় শব্দ আসছে না বাইরে। স্বপ্নটার মতন অতি কষ্টে জবাব দেয়, ধূসর টান বসালো। অমনি পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর পিঠে। বাইক চলছে, কানে মুখে সব জায়গায় হাওয়া লাগছে। পিউ একবার ধূসরের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে আনছে। ধরবে নাকি? ধরবে না। ভাবছে, মন দ্বিধায়। যদি কিছু বলে? তখনই ধূসর বলল, ধরে বস, না হলে পড়ে যাবি। পিউ আকাশের চাঁদ হাতে পেল যেন। শক্ত করে কাঁধ চেপে ধরল ধূসরের। আর একটু এগিয়ে বসলো সাথে। মুক্ত শ্বাস টানল পরপর। ধূসর ভাই কোথায় নিচ্ছেন? কেন নিয়েছেন? কিছু জানার প্রয়োজন বোধ করল না। ধূসর ভাই সাথে থাকলে মাটির নিচে যেতেও রাজি। বাইক থামলো হঠাৎ। পিউ চোখ তুলে পাশ ফিরল। আইসক্রিম পার্লারের সাইনবোর্ড দেখে অবাক হলো। ধূসর বলল, নাম। এক কথায় নেমে গেল সে। ধূসর নেমে বাইকে স্ট্যান্ড দিয়ে দাঁড়ালো। কালকের মতোই তার হাত ধরে বলে, আয়। ভিতরে এসে চেয়ার টেনে দিল। বলল, বস। পিউ বসলো। ধূসর বসলো তার সম্মুখে। পিউ আশপাশ দেখে বলল, এখানে কেন এসেছি ধূসর ভাই? ধূসর উত্তর করল না, বরং উঠে গেল। আরেকবার অপমানিত হয়ে মুখ ছোট করল পিউ। মিনিট খানেকের মাথায় ধূসর ফিরে আসে। চেয়ারে বসে। পিউ আর প্রশ্ন করল না, চুপচাপ থাকলো। কথা খরচ করে লাভ নেই। ধূসর ভাই তাকে 2 আনা দাম দেয় না সেখানে। কিন্তু অধৈর্য পিউ টিকে থাকতে পারছে না। ধূসর এখানে এনেছে ভালো কথা, তার সাথে একটা কথাও বলল না। ফোন টিপছে কেন? কোন ধরনের ভদ্রতা এটা? পিউ হাজারবার চেষ্টা করলো কথাটা বলতে, পারল না। দ্বিধায় গিলে ফেলে বসে থাকলো। কিছুক্ষণ পর তার সামনে একটা বড় কাঁচের বাটি ভর্তি আইসক্রিম নিয়ে দিয়ে যায় একজন ওয়েটার, তাও চকলেট ফ্লেভার। পিউ তাজ্জব হয়ে ধূসরের দিকে তাকায়। ধূসর তাকেই দেখছিল। কি, আজ এত আইসক্রিম খেতে পারিস? খাওয়াবো। প্রয়োজনে গোটা পার্লারের আইসক্রিম তোর। পিউ স্তম্ভ। আস্তে আস্তে হাত দুটো টেবিলের নিচে নামিয়ে একটা দিয়ে আরেকটার পিঠে সজোরে
চিমটি কাটলো। মাথা ব্যথা পেয়েও একটু শব্দ করলো না। ধূসরের সামনে থাকায় হজম করলো। ধূসর চোখ ইশারা করে বলল, খা। আপনি কি করে জানলেন আমার চকলেট ফ্লেভার পছন্দ? ধূসর কপাল গোটায়। পছন্দ না কি? আমি কি করে জানবো? আমি তো এমনিতেই বলেছি। পিউ মাথা নুয়ে মুচকি হাসে। আজ আর রাগ হয় না, উল্টে আদুরে ভালো লাগায় বক্ষ শীতল হয়। তার স্বপ্ন সত্যি ফলল ভেবে লাল হয়ে গাল দুটো। ধূসরের ফোন এলো। সে খেতে বলে বাইরে গেল কথা বলতে। পিউ ভুলে গেল শপথের কথা। চামচে আইসক্রিম তুলে মুখে পুরল। পরপর চুমু খেলো সেটার গায়ে। রাজু হেসে বলল, এই চুমুটা আপনাকে দিলাম ধূসর ভাই। বাড়ির গাড়ি আইসক্রিম পার্লারের সামনে ডেকেছে ধূসর। পিওর সাথে আর আসেনি। গাড়িতে উঠিয়ে দিয়েই চলে গেছে বাইক সমেত। পিউ এতেই খুশি। এইটুকু যে হবে আদৌ ভেবেছিল কখনো? সে স্ফূর্ত মন নিয়ে বাড়ি আসে, ফ্রেশ হয়ে খাবার খায়। এরপর ক্লান্ত পিউ বিছানায় শোয়। ঘোষণা করে আজকের দিন তার জীবনের সবথেকে শ্রেষ্ঠ দিন। ধূসর না চাইতেও যতটুকু দিয়েছে এতটুকু নিয়ে আরও 3 বছর অপেক্ষা করা যাবে ওর জন্য। পিউ চোখ বুজল। আপাতত 2 ঘন্টার জন্যে জব্বর একটা ঘুম দেবে, না হলে রাতে পড়তে পারবে না। টেবিলে বসলেই ঢলে ঢলে পড়বে ঘুমে। বেলকনি ঘেঁষে যাওয়ায় রাস্তার একটা সিএনজি গ্যারেজ আছে। কিছুক্ষণ পর পর শব্দ করে একটা সিএনজি আসছে আর থামছে। অন্যদিকে এত আওয়াজ হয় না। পিউ চেষ্টা করেও ঘুমাতে পারল না। পরপর বিকট শব্দে একটা বাস যখন হর্ন বাজালো, কলিজা উড়ে গেল তার। লাফিয়ে উঠে বসলো। জানলা বন্ধ, তাও শব্দ আসছে। পিউ বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়। জবা বেগম বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করছিল। পিউ রুমে ঢুকতেই বলল, সেজমা, তোমার ঘরে একটু ঘুমাই। জবা বেগম অবাক চোখে তাকালেন। পিউ মনস্তাপ নিয়ে বলল, আমার রুম থেকে গাড়ির এত শব্দ আসছে, ঘুমানোই যাচ্ছে না। একমাত্র তোমার রুমটাই রাস্তার পাশে নয়, নিরিবিলি। ওমা, ঘুমাবি তো ঘুমা না, এভাবে সাফাই দেওয়ার কি আছে? বোকা মেয়ে। দাঁড়া, বিছানাটা ঝেড়ে দিই। রাফি এত এলোমেলো করে না। পিউ হাই তুলে বলল, এইসব লাগবে না আমার, ঘুম চোখে ভেসে আসছে। বলতে বলতে এসে শুয়ে পড়ল সে। জবা বেগম একে একে সব কাপড় ভাঁজ করে আলমারিতে ঢোকালেন। পরপর আলো নিভিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পিউ যখন সুগভীর নিদ্রায় টেবিলের উপর থেকে জবা বেগমের ফোন বাজল, রিংটংয়ের শব্দে ঘুম ছুটল তার। উঠে বসলো, ঘড়ি দেখলো 8টা বাজে। আর ঘুমাবে না, চা খেয়ে পড়তে বসবে। ওদিকে ফোন বাজছে। পিউ স্ক্রিনে উঁকি দিল। সাফিদের বাবার ফোন দেখে চট করে দরজা অবধি গিয়ে হাঁক ছুড়ল, সেজমা, সেজো চাচু কল করেছেন। জবা বেগম মিনিটের মাথায় ছুটে এলেন। আজমল ইদানিং কাজে ভীষণ ব্যস্ত। দিনে কথা বলার ফুরসত পায় না বলে কথাও হয় না। যা হয় সেই সময়টা। বাসায় ফিরতে ফিরতে গাড়িতে বসে স্ত্রীকে ফোন করেন। পথে যেতে যেতে খোশ গল্প জমান। জবা বেগমের এতেই চলছে। তিনি ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন। বিছানা খালি দেখে বুঝলেন পিউ চলে গেছে। ফোন তখনও বাজছে। যতক্ষণ না ধরবেন আমজাদ সাহেব করতেই থাকবেন, ক্লান্ত হবেন না। জবা বেগম ঝটপট ফোন তুলে নিলেন কানে। ঘন শ্বাস টেনে বললেন, হ্যালো, হাঁপাচ্ছ কেন? নিচে ছিলে? হ্যাঁ, তুমি ফোন করলে দৌড়ে এলাম। ওপাশ থেকে আজমল হেসে উঠলেন, বাবা, বিয়ের এত বছর হলো, অথচ আমার বউয়ের এখনও কি টান আমার প্রতি। জবা বেগম হাসলেন, সোজাসুজি শোধালেন, কবে ফিরবে? কিছু ঠিক করছো? এই তো ঈদের 1 সপ্তাহ আগে। একটু তাড়াতাড়ি আসা যায় না এবার? আজমল ভ্রু গোটান। কেন, কি হয়েছে? একটা কথা বলতে চাইছিলাম গতকাল থেকে, তুমি এত ব্যস্ত বিধায় এখনও তো ফ্রি আছি, বলে ফেলো। জবা বেগম বললেন, একটা সিদ্ধান্ত নিয়েছি সাফিদের ব্যাপারে। তাই? কি সিদ্ধান্ত? জবা বেগম সময় নিয়ে বললেন, তুমি রাগ করবে না তো? আজমল সাহেব অনতি বিলম্বে জবাব দিলেন, কি যে বলো না, চাকরি করি আজ 20 বছরের উপরে, বাড়িতে থেকেছি বা কতক্ষণ। আমার অবর্তমানে সব একা হাতে সামলেছ। সব থেকে বড় কথা, তুমি আমার স্ত্রী, সাফিদ তোমার সন্তান। ওর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারো, আমি রাগ করব না।
স্বামীর কথায় জবা বেগম বুক জুড়িয়ে আসে। তীর্থতায় চোখ ভরে ওঠে আনন্দে। নিভু কণ্ঠে বলেন, না আসলে আজমল অভয় দিলেন। তুমি নির্দ্বিধায় বলো জবা। জবা বেগম সময় নিয়ে বললেন, আমরা না সাফিদের জন্য পুষ্পটাকে ভারী পছন্দ হয়েছে। ওদের মধ্যে মিলও খুব। 4 হাত এক করে দিলে কেমন হয়? পুষ্প আমাদের ঘরের মেয়ে, ঘরেই থাকলো, আর সাফিরটাও একটা সুযোগ্য স্ত্রী হলো। আজমল সাহেব চুপ করে রইলেন। জবা বেগম ঘাবড়ে গেলেন, ভয়ে ভয়ে বললেন, রাগ করেছো তাই না? হঠাৎ হো হো করে হেসে উঠলেন আজমল। পরপর প্রফুল্ল চিত্তে বললেন, এত আনন্দের সংবাদ গিন্নি, তুমি তো সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমার ভাইজানের মেয়ে আমার পুত্রবধূ হবে, এর থেকে ভালো কিছু হতে পারে? তুমি খুশি হয়েছো? নিশ্চয় খুশি হওয়ার মতোই তো খবর, তাই না? জবা বেগম বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নিলেন। পরপর আনন্দিত হয়ে বললেন, তাহলে তুমি বাড়ি ফেরো, তারপর ভাইজানের সাথে কথা তুলব এ নিয়ে, কেমন? ঠিক আছে ঠিক আছে। কথাবার্তা শেষ করে জবা বেগম বেরিয়ে গেলেন। তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলল পিউ। উচ্ছল পায়ে ঘর ছাড়ল। তার বুক কাঁপছে খুশিতে। এতক্ষণ জবা বেগমের কথা শুনেছে, সাফিদ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে। কথাখানা ভাবতেই তার নাচতে মন চাইছে। ইচ্ছে করছে এই সুন্দর সিদ্ধান্তের জন্যে মেজমাকে জড়িয়ে ধরে চুমি দিতে। পিউ লাফাতে লাফাতে ঘর থেকে বের হতেই সামনে পড়ল সাফিদ। অফিস থেকে ফিরেছে কেবল। পিউকে দেখেই বলল, কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলি? ডাকছিলাম না, পানি নিয়ে আয়। পিউ মিটিমিটি হাসল। সাফিদ পুষ্পের বর হওয়া মানে সে তার দুলাভাই, এটা ভেবেই হাসি পাচ্ছে। অহেতুক হাসতে দেখে সাফিদের চেহারা বেঁকে আসে। কিছু জিজ্ঞেস করার আগে পিউ গান ধরল, সুন্দরী বউ আর সুন্দরী শালী, খুশিতে দুলাভাই মারো তালি। ভড়কে গেল সে। 2 লাইন গেয়ে পিউ ছটফটে পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। আর মাথা মুন্ডু না বুঝে ব্যাকুল বনে দাঁড়িয়ে রইল সাফিদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর বেশি বেশি করে কমেন্ট করো। আল্লাহ হাফেজ।